স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কাল মানিক মিয়া এভিনিউয়ে জাতির সামনে উপস্থাপন হতে যাচ্ছে ২৬ দফা জুলাই ঘোষণাপত্র। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সাথে ২ মাসের আলোচনা শেষে এই ঘোষণাপত্র তৈরি করেছে সরকার। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ৩টি মৌলিক বিষয়ে সংস্কারকে প্রাধান্য দিয়েছে ঐক্যমত্য কমিশন। প্রায় ২ মাস ধরে চলা এই আলোচনায় ১৯টি মৌলিক বিষয়ে ঐক্যমত্য ও ৯টি বিষয়ে রয়েছে ভিন্নমত। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রায় ২ মাস ধরে চলা এই আলোচনায় এতদিনকার বৈঠকে ১৯টি মৌলিক বিষয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছে। ৯টি বিষয়ে ভিন্ন মত রয়েছে। আমরা একমতের জায়গায় এসেছি, অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। প্রায় ৬ মাস আগে ৫টি বিষয়ে মোট ১৬৬টি ইস্যুতে প্রথম পর্বের সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ঐক্যমত্য কমিশন ইস্যুগুলো তৈরি করে। পুলিশ বিভাগেও সংস্কারের প্রশ্ন ছিল, তবে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ঐক্যমত্য কমিশনের আলোচনায় স্থান পায়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বিভাগীয়ভাবেই সংস্কারের এই প্রক্রিয়া চলবে। অর্থনীতি, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে মোট ১৫টি বিষয়ের উপর আলোচনা শুরু হয়েছিল। একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চ কক্ষে নির্বাচিত হোক, এই জিকিরটা তোলা হচ্ছে। আসলেই তারা উচ্চ কক্ষ চান কিনা সে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। সংস্কার বলতে প্রধানত 3টি বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্রীভূত ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে যে প্রশাসন ও পুলিশ দরকার, সেখানে এসেছিল সংস্কারের প্রয়োজনীয়তার কথা। আমরা কাজটা এমন না যে আপনার উপরে যে কোনো পলিটিক্যাল পার্টির উপর চাপিয়ে দিচ্ছে, এটা পলিটিক্যাল পার্টিরাই ডিসিশন নিচ্ছেন। কনসেনসাস কমিশন ফ্যাসিলিটেশন করছে, তারা পলিটিক্যাল পার্টিরা এই ডিসিশনগুলো নিচ্ছে এবং আমরা আশা করছি যে অনেক দূর প্রোগ্রেস হয়েছে। অনেক ইস্যু তারা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ধীর স্থিরভাবে ডায়ালগ করে ডিবেট করে এগুলো ডিসিশন নিচ্ছেন। ২-১টা স্টিকিং পয়েন্ট আছে, সেগুলো আমার মনে হয় খুব দ্রুত সেটেল হবে। আমি এটা নিয়ে আমরা আশাবাদী, কারণ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যথেষ্ট ম্যাচুরিটি শো করছেন এবং যথেষ্ট, আমি বলবো যে ব্রিলিয়ান্ট ডিবেট হচ্ছে। যেসব রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছিল, তারা মিলে সংস্কারের কর্মসূচি প্রণয়ন করেছিল। ১৫ বছরের ফ্যাসিবাদের নিপীড়নের পর এমন সংস্কারের দাবি ওঠে, যাতে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে। অনেকগুলো তো ইস্যু আসছে না, আপার হাউসে পিআর থাকবে কি থাকবে না, বা অন্যান্য ইস্যুগুলো, কেয়ারটেকার গভর্নমেন্ট, অনেক কিছু ইস্যু নিয়ে তো এখনো ডিবেট হচ্ছে। সেই ডিবেটগুলোর একটা শেষ পর্যায়ে আমরা আসছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ঐক্যমত কমিশনের এই বৈঠকে রাজনৈতিক দলগুলো মতপার্থক্য করেছে, কিন্তু তারপরও 23 দিনের আলোচনা শেষ পর্যন্ত কোনো রকম বড় মন কষাকষি ছাড়াই সমাপ্ত হয়েছে। কমিশন নোট অফ ডিসেন্টের প্রভিশন রেখেই সিদ্ধান্ত দিয়েছে, কোনো মত চাপিয়ে দেওয়া হয়নি। ভবিষ্যতে গণতন্ত্র বা সংসদীয় পদ্ধতিতে বিতর্কের মাধ্যমেও সেই মতপার্থক্যের নিষ্পত্তি হতে পারে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার আলোচনা শেষে ১৯টি বিষয়ের মধ্যে ১২টিতে একমত হয়েছে বিএনপি, 7টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। সোমবার রাজধানীর গুলশানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী দল জাতির সামনে ঘোষণা করছে এবং পরিষ্কার করছে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য এবং সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে কোনো প্রক্রিয়ার সাথে জাতীয়তাবাদী দল ঐক্যমত পোষণ করবে এবং সকল ধরনের আলোচনায় অংশগ্রহণ করবে। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। নির্বাচিত সরকার থাকলে মাইলস্টোন দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আক্তারের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় নিহত সারিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির এই প্রবীণ নেতা। ফ্যাসিবাদী সরকার চাঁদাবাজি, লুণ্ঠন, অত্যাচারে মগ্ন ছিল বলে অভিযোগ করেন তিনি।
যারা দায়িত্বশীল তারা এগুলো খেয়ালও করে না। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পয়সা কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কিভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা গুম, কিভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিগিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। 5ই আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই যে দল বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সবকিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। পঙ্গু হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে পা হারানো আব্দুল্লাহ আল ইমরান। বলেন, এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1 এ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে এসব কথা বলেন ভুক্তভোগী। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজও ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল শেখ হাসিনা সহ জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান প্রথম সাক্ষী গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন। দর্শক, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। কথা বলবো তার সাথে। জিকো, আজ ট্রাইব্যুনালে কতজন সাক্ষ্য দিবেন জানাবেন, আর এই মুহূর্তে কি কার্যক্রম চলছে সেখানে? রুবা, যেমনটি জানেন যে মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ জুলাই আগস্টে যেটি সংঘটিত হয়েছিল সেটির বিরুদ্ধে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতন সাক্ষ্য গ্রহণ শুনানি চলছে এবং আজকে কিন্তু দুজন অর্থাৎ ইমরান এবং পারভিন নামে দুজন জুলাই আহত যোদ্ধা তারা কিন্তু আজকে এই সাক্ষ্য দিচ্ছেন। এবং যেমনটি জানেন যে এরই মধ্যে কিন্তু ইমরানের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে তার পায়ে যখন গুলি লাগে তিনি বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, প্রাইভেট হাসপাতালে গিয়েছেন, কোথাও চিকিৎসা না পেয়ে সবশেষ তাকে নিয়ে যাওয়া হচ্ছিল পঙ্গু হাসপাতালে। সেখানে যাওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে পুলিশ তাদেরকে আটকায় এবং সেখানে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে কিন্তু তিনি আদালতে জানিয়েছেন। এবং সেখান থেকে কোনো রকমের জীবন নিয়ে যখন তিনি পঙ্গু হাসপাতালে গিয়ে পৌঁছন, সেখানে গিয়ে প্রাথমিক একটি চিকিৎসা হয়। তার পরদিনই তিনি যেদিন ওখানে পৌঁছেছেন তার পরদিনই সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পরিদর্শনে আসবেন, এজন্য সেখানে একটি উৎসব মুখর পরিবেশ ছিল এমনটি তিনি বুঝিয়েছেন এবং বলেছেন যে পুরো হাসপাতাল রং করার কাজ চলছিল যাতে ওখানে যারা চিকিৎসাধীন রোগীরা ছিলেন তারা খুবই অসুবিধার মধ্যে পড়েন এবং এই বিষয়টি চিকিৎসকদেরকে তিনি জানিয়েছেন। তারপরেও সেটি হয়নি। পরবর্তীতে পরের দিন যখন শেখ হাসিনা আসেন তার সাথে সরাসরি কথা হয়েছে এবং তিনি যখন জানতে পারেন যে পুলিশ তাকে জুলাই আন্দোলনে গিয়ে সে আহত হয়েছে এবং পুলিশ তাকে গুলি করেছে, তারপরেই কিন্তু ঠিক হাসপাতালে গিয়ে এই নো রিলিজ এবং নো ট্রিটমেন্টের কথাটি তিনি বলেন। অর্থাৎ যেই বিতর্কটা হয়ে আসছিল যে এটি আসলে বলেছে কি বলেনি, সেটির কিন্তু আজকে চাক্ষুষ একজন প্রমাণ পাওয়া গেল যিনি নিজেই শুনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালকে এই নির্দেশনা দিয়েছিলেন। তো এখন পারভিনের সাক্ষ্য গ্রহণ চলছে, বিস্তারিত পরবর্তীতে আপনার মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানে সবশেষ তথ্য। রুবা, জিকো, আপনাকে ধন্যবাদ।
কোন স্বৈরাচারী ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জনাব ফরিদা বেগম। বলেন, 2024 সালে যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে। ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেটাকে উপড়ে ফেলতে হবে। দুপুরে উত্তরায় রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা বেগম। এ সময় সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়, সেই সংস্কারও করতে হবে। এ সময় বক্তব্য দেন জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্যরা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। দাবি তোলেন 1 মাসের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের। বক্তারা বলেন, নতুন করে কোনো চাঁদাবাজ তৈরি হোক এটা তারা চান না। জুলাই পরিবর্তনের আশায় রক্ত দেওয়া হলেও সংস্কার না হওয়াতে জাতি প্রতারিত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। আমাদের অভ্যুত্থানের 1 বছর হতে চলল, সংস্কার আমরা দৃশ্যভাবে কিন্তু দেখতে পাইনি। আমাদের বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন। অবিলম্বে যে 1 মাসে আপনারা যে একটা দিয়েছেন, যে সময় বেঁধে দিয়েছে যে এর মধ্যে হতে হবে, সেটা আশা করি যে আমরা করবো এবং এটাই হবে আমাদের আপনাদের কাছে কথা। বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরা হবে। এই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে জানাবে বলে জানা গেছে। এটি হবে সরকারের একটি নীতিগত রূপরেখা যা সামনের দিনগুলোর জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতার সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক প্রতিবেদন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে সংস্থাটি বলছে, মব তৈরি করে গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বিচার, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত 1 বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সমালোচনা করে বলেন, রাজনৈতিক দলের সংস্কার জরুরি, গোয়েন্দা সংস্থার সংস্কারের কোনো লক্ষণ নেই বলেও মন্তব্য করেন তিনি। সবগুলো কমিশনের আশু করণীয় শীর্ষক বেশ কিছু সুপারিশ চিহ্নিত করে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সরকার এই অঙ্গীকার সহ সেগুলোকে গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের জানা মতে এই গবেষণা এবং অন্যভাবে যেভাবে পর্যবেক্ষণ আমরা করতে পেরেছি তাতে এমন কোনো সুনির্দিষ্ট আমরা দেখতে পাই না খুব একটা উল্লেখযোগ্য যে সেগুলো কোনো ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, অগ্রগতি সুনির্দিষ্ট হয়েছে, সেটা কোনো লক্ষণ আমরা দেখতে পাই না। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। 7 কলেজ সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার সকালে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান এ তথ্য জানান। বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা, সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। কলেজগুলোকে 4টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। একজন কেন্দ্রীয় প্রক্টর থাকবেন এবং প্রতিটি কলেজে একজন পুরুষ ও একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। বিশেষজ্ঞ কমিটির গত 16/3/2007 কলেজের 5টিতে পূর্বের ন্যায় উচ্চমাধ্যমিক পর্যায়ে চালু থাকবে। স্নাতক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস ব্যবহার করবে। বিগত ফ্যাসিস্ট সরকার স্কুল কলেজের সিলেবাসে ইসলাম বিরোধী অনেক বিষয় রেখেছিল, যার ফলে সামাজিক নৈতিকতার অবক্ষয় হয়েছে। মন্তব্য জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়। সোমবার সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এই সিলেবাসগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরিবর্তন করা হয়েছে, সেখানে অনেক
ইসলাম বিরোধী আইটেমও করেছে, মানুষের চরিত্র বিধ্বংসী কাজকামও সেখানে চালু করেছে। সামনে যাতে এই ধরনের কোনো ইসলাম বিরোধী, নৈতিকতা বিরোধী, চরিত্র বিরোধী কোনো জিনিস না থাকে সে ব্যাপারে আমরা বলেছি। ঢাকার কদমতলী থানার কলেজ শিক্ষার্থী মাহাদি হাসান পার্থ হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে এই তিনজনকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় তারা কারাগারে রয়েছেন। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। রাজস্ব আদায়ের লক্ষ্যে শুধুমাত্র আইন করে লাভ হবে না যদি সেগুলো কার্যকর না হয়। এখানে দুর্বলতা আছে, এজন্য অটোমেশন প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার 2025-26 অর্থ বছরের রিটার্ন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন করে কিচ্ছু হবে না যদি আমরা আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারি, অ্যাপ্লিকেশন করতে না পারি। এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই জিনিসটা যদি আমরা রিকগনাইজ করতে না পারি, সেই কারণে কিন্তু আমরা বেশি বেশি করে অটোমেশনের দিকে যাচ্ছি। আজকে আপনারা দেখেছেন আমরা অনলাইন ট্যাক্স রিটার্ন কম্পালসারি করে দিয়েছি। কেউ কেউ বলছে এটা খুব বেশি কঠিন হয়ে গেছে। আসলে ট্যাক্স পেয়ারদের জন্য এটা বড় সুবিধা হবে। ওনারা ঘরে বসে অনলাইনে রিটার্ন দিতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখতে হবে। এনবিআর এর একটি সুনাম রয়েছে উল্লেখ করে তা ধরে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। এ সময় 2025-26 কর বছরের রিটার্নের উদ্বোধন করেন তিনি। অনেক করা বাকি ছিল, অনেক কিছু নাই। এইটা আমি তো বেশি ফেস করে আপনারা জানেন, এই ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি। যারা তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ। যারা অর্থনীতিতে কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে। খাগড়াছড়িতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন এখানকার পাহাড়ের কৃষাণীরা। সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ায় মাঠে সময় দিচ্ছে তারা। ক্ষতি পোষাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন দেখুন। খাগড়াছড়িতে নেমে গেছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি। নতুন পলিময় বীজতলা থেকে চারা উত্তোলন করে মাঠে রোপণ করছেন কৃষক। খাগড়াছড়ি সদরের পানখইয়াপাড়া, নিউজিল্যান্ড, গোলাবাড়ি, ঠাকুরছড়া, কমলছড়ি, প্যারাছড়া সহ সবকটি বিলে এখন চারা রোপণে ব্যস্ত কৃষাণীরা। আর যে কৃষকের বীজতলা নষ্ট হয়েছে তারা অন্য কৃষকের থেকে চারা নিয়ে রোপণ করছেন। কৃষকের আশা এবারে আমন ধানের ভালো ফলন হবে। আমরা ৬০ জন কৃষক একসাথে কাজ করতেছি, তো ওই পানি সরে গেছে, তো তাই আমরা দানা কি লাগাইতেছি, আশা করতেছে ধান ফলন ভালো হবে। রোপণ করলে চাষ করলে ভালো করবো। কৃষি বিভাগ বলছে ক্ষতি পোষাতে মাঠে গিয়ে পরামর্শ দিচ্ছেন তারা। আমরা আমাদের কৃষকদের এই ক্ষয়ক্ষতির জন্য যে উপকরণ বা কৃষি সহায়তা সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা পরবর্তী নির্দেশনা পেলে আমরা কৃষকদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবো। এবার জেলায় ৪,৩৯৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ২৯,০৫০ হেক্টর, জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। উজানের ঢলে লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বাড়ছে। এতে প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী নির্মাঞ্চলের বেশ কিছু এলাকা। পানিবন্দী প্রায় ৩,০০০ পরিবার। সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.১০ সেন্টিমিটার, যা বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার কাছাকাছি। এমন প্রেক্ষাপটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট বিকাল 3টায় খুলে দেওয়ার কথা রয়েছে। এতে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে 9,000 কিউসেক। সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের মাহমুদ হাসান এই তথ্য জানান। বরগুনার তালতলির দক্ষিণে খানিকটা এগিয়ে গেলেই দেখা মেলে স্নিগ্ধ নিদ্রার চর ম্যানগ্রোভ বনের। সমুদ্রের উন্মত্ততায় মোহিত হয় চোখ, মুগ্ধ হয় মন। এখানে বাতাসে মিশে থাকে পাখির ডানার শব্দ আর জলের কাব্য। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ সবুজের চাদোয়ার বুকে শ্বাসমূল উঁচিয়ে দাঁড়িয়ে কেওড়া বন। সবুজের মাঝে আবার বিভিন্ন আকৃতির খানাখন্দ। প্রাকৃতিকভাবেই এই গঠন, আর এটাই যেন সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। প্রকৃতির এক নিঃশব্দ কবিতা বরগুনা। বঙ্গোপসাগরের উত্তল ঢেউ আর কেওড়া বনের সৌন্দর্য নিয়ে প্রতিদিন এখানে লেখা হয় নতুন গল্প। সেই গল্পের নতুন পাতা তালতলি উপজেলার গাছোয়া এক স্বপ্নের স্থান, নিদ্রার চর বা ডিসি পয়েন্ট। এক পাশে সমুদ্র, আরেক পাশে নদী, দুয়ের মাঝে এ যেন এক স্বর্গভূমি। কেওড়া ও ঝাউবনে ঘেরা নির্জন নিস্তব্ধতায় যেন জীবনের স্পন্দন এই নিদ্রার চর। সূর্যোদয় আর সূর্যাস্তে এই চর হয়ে ওঠে বর্ণিল, ভরিয়ে তোলে প্রকৃতিপ্রেমীদের ভ্রমণ পিপাসু মনকে। যতটা কষ্ট করে এসেছি, বাট দেখে মনটা ভালো হয়ে গেছে। প্রথমবার মেয়েকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগতেছে, আবহাওয়াটাও খুব সুন্দর। এখানে আমাদের এসে অনেক ভালো লাগতে আছে এবং জায়গাটা একটা মনোমুগ্ধকর পরিবেশ। তবে এই চরে যেতে পর্যটকদের পোহাতে হয় ভোগান্তি। সড়ক পথে যেতে পাড়ি দিতে হয় কাদামাটির পথ। নেই কোনো নির্ভরযোগ্য আবাসন ব্যবস্থা, না আছে পর্যটকদের জন্য শৌচাগার কিংবা বিশ্রামাগার। এখানে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের আরো বেশি উন্নত দরকার, এবং এখানে থাকার মতো আসলে তেমন কোনো ব্যবস্থা নেই, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আমরা যে শাওয়ার নিয়ে যে চেঞ্জ করব, আমার মনে হয় যে কর্তৃপক্ষের এটা দৃষ্টি আকর্ষণ করছি। ওয়াশরুম বা ওই চেঞ্জিং রুম, এইটা এখন ম্যান্ডেটরি একটা বিষয়। স্থানীয়দের দাবি ডিসি পয়েন্ট শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি হতে পারে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। আমাদের এই ডিসি পয়েন্ট আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি টুরিস্ট স্পট হবে। এখানে যদি থাকার এবং এখানে যদি রাস্তাটা ভালো থাকতো, অবশ্যই একটি আসলে বাংলাদেশের একটি শ্রেষ্ঠতম পর্যটক এরিয়া হয়ে উঠত। দর্শনার্থীদের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার কথা জানায় জেলা ও উপজেলা প্রশাসন। ওয়াশরুম এবং কাপড় চোপড় চেঞ্জ করার জন্য একটি চেঞ্জিং রুম সহ স্থাপন করার উদ্যোগ নিয়েছে, যেটা আগামী কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। তো যোগাযোগ ব্যবস্থা যখন পুরোপুরি এনশিওর হবে, এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। অলরেডি আপনারা জানেন যে বরিশাল কুয়াকাটা থেকে যে রোডটি তালতলিতে প্রবেশ করেছে, সেটির কাজ প্রায় শেষ। শুধু একটু যত্ন আর পরিকল্পনাই পারে নিদ্রার চরকে দক্ষিণ উপকূলের অনন্য এক রত্ন হিসেবে গড়ে তুলতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরো একটি বিরতির সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। 6 আগস্ট থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। 10 তারিখের পর থেকে ফিল সিমন্স সহ তার কোচিং স্টাফের সদস্যরা যোগ দিবেন ক্যাম্পে। পরশু থেকে অনুশীলন চলবে বিসিবি কোচদের অধীনে। চলমান আগস্টে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ছিল বাংলাদেশের, সেই সিরিজ বাতিল হওয়ায় এশিয়া কাপের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বিসিবি। 3 ম্যাচের টি-20 সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও নির্ধারণ হয়নি, তবে তার আগে টাইগাররা ঢাকায় ক্যাম্প শুরু করবে বলে জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এরপর ক্রিকেটাররা চলে যাবেন সিলেটে, সেখানে স্কিলের কাজ শুরু হবে এবং চায়ের নগরীতেই ডাচদের বিপক্ষে সিরিজ খেলবে লিটনের দল। তৃতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 13 রানে হারিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান। 7 উইকেট নিয়ে সিরিজ সেরা মোহাম্মদ নেওয়াজ। 3 ম্যাচের টি-20 সিরিজে 1-1 সমতায় হওয়ার আজ ছিল অঘোষিত ফাইনাল। লর্ডারহিলে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ক্যারিবীয় দ্বীপে ঝড় তোলেন সফরকারী 2 ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। দুজন 138 রানের জুটি গড়েন, তাতেই পাকিস্তান পায় 4 উইকেটে 189 রানের জুটি। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 2 ব্যাটার জুয়েল অ্যান্ড্রু আর অকিল অ্যাথানাজে ঝড় তোলেন। 24 রানে অ্যান্ড্রু বিদায় নিলে রানের গতি কমে যায়। বিপরীতে পাকিস্তান বোলারও চেপে ধরে ক্যারিবীয়দের, ম্যাচ থেকে ছিটকে দিতে থাকে। শেষ পর্যন্ত 6 উইকেটে 176 রানে থামে স্বাগতিকদের ইনিংস।
আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফটিল ফেস মাস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।